বাজেট নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন স্টুডিওতে সাংবাদিক কলামিস্ট হাসান মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দিবারাত্রির বাজেট। এবং প্রথমেই জানতে চাই, আজকে দিনভর বাজেট নিয়ে নানা আলোচনা হচ্ছে, বিভিন্ন প্রতিক্রিয়া এসেছে। তবে আপনার কাছে জানতে চাওয়া, গণপ্রত্যান পরবর্তী সময়টাতে কেমন হলো এই বাজেট, এবং বিশেষ করে যদি বলা হয় যে কালো টাকা সাদা করার যে বিধানটা আসলো, সেটা নিয়ে কি বলবেন, অন্যান্য বিষয়গুলো নিয়ে জানতে চাই। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে এটা তো একটা অন্তর্বর্তী সরকার। তো অন্তর্বর্তী সরকারের কাছে বাজেট বিষয়ে প্রত্যাশা কিন্তু বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম ছিল। আমি বলবো যে এই সরকারের উচিত ছিল এই সব প্রত্যাশার মধ্যে প্রধানত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলে বাজেটটা মোটামুটি প্রণয়ন করা। কারণ হচ্ছে যে যদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কিন্তু চান্স আছে, চান্স একেবারে নেই তা না। যদি হয় তাহলে কিন্তু এই বাজেট যেটা ঘোষিত হলো, যেটা পাশ হবে মানে হচ্ছে অধ্যাদেশের মাধ্যমে পাশ হবে, সেটা কিন্তু অর্ধেকখানি বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে যে নির্বাচিত সরকার যারা আসবে তারা এই বাজেটকে ওন করবে কিনা, এই প্রশ্ন কিন্তু আসে। সেজন্যই বলছিলাম যে তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিশেষ করে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে যাদের ক্ষমতায় আসার চান্স বেশি, তাদের সঙ্গে কথাবার্তা বলে তাদের মনোভাব বুঝে করা। তাহলে বাজেটটা একটু ইনক্লুসিভ হতো। আমি মনে করি বাজেটটা কিন্তু একটু একতরফা হয়েছে। একতরফা হয়েছে মানে পুরনো কাঠামোতেই হয়েছে। যে কাঠামো আওয়ামী লীগ সরকার রেখে গিয়েছিল বাজেটের, সেই কাঠামোতেই হয়েছে। আমরা লক্ষ্য করব যে ওই যে ঘাটতিকে 5% মধ্যে রাখা, তারপর হচ্ছে যে পরিচালন ব্যয় বেশি করা, পরিচালন ব্যয় না কমানো, এবং এডিপি ছোট করা, এডিপি সংশোধন করে আরও ছোট করা, এই যে প্রক্রিয়া। তারপরে এনবিআরকে একটা বড় রাজস্ব লক্ষ্যমাত্রা দেওয়া, এনবিআরের সামর্থ্য আছে কিনা সেটা পরীক্ষা না করা বা বিবেচনা না করা, এই ব্যাপারগুলো আছে। এবং বরাদ্দের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি আগের রীতিতেই হচ্ছে বরাদ্দ, মানে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো অবহেলিতই থাকছে। এবং এইসব ক্ষেত্রে যে যেটুকু বরাদ্দ আছে সেটারও যে সুষ্ঠু বাস্তবায়ন হবে এরকম কোনো প্রত্যাশা কিন্তু নাই। কারণ চলতি অর্থবছরে আমাদের অভিজ্ঞতা কিন্তু ভালো না, এবং চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়ন তো গত 10 বছরের মধ্যে সম্ভবত সর্বনিম্ন, তাই না? তো এবং আরও 1 মাস আছে, এই 1 মাসে কী বাস্তবায়ন হবে আমরা জানি না। এমনকি রাজস্ব আহরণে কী অগ্রগতি হবে এই এনবিআরের অস্থিরতার মধ্যে, এনবিআরে কিন্তু একটা অস্থিরতা চলছে এবং সরকার এটা কিন্তু সামাল দিতে পারেনি, তাই না? তো অনেকে বলছে যে এতে হাত না দেওয়াই ভালো ছিল। অনেকে মনে করছে যে আইএমএফের পরামর্শ এটা করেছে, কিন্তু এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এনবিআর রিফর্ম, এনবিআরকে দুভাগ করা, নীতি বাস্তবায়ন বিভাগ আলাদা করা, এটা করতে গিয়ে সরকার বরং সংকটে পড়েছে। এবং আমি তো বলবো যে চলতি অর্থবছরের শেষ সময়ে রাজস্ব আহরণও ক্ষতিগ্রস্ত হবে। আমরা কিন্তু লক্ষ্য করব যে এই সময়ে এনবিআরের লোকজন কলম বিরতি পালন করেছে এবং তাতে আমদানি রপ্তানি কিন্তু ব্যাহত হয়েছে, রাজস্ব আহরণ ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীদের ব্যয় বেড়েছে, এবং একটা ঈদের লম্বা ছুটি আছে। ঈদের এই লম্বা ছুটিতেও কিন্তু ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, যদিও একটা দীর্ঘ ছুটির দাবি কিন্তু ছিল মানুষের দিক থেকে, সাধারণ মানুষের দিক থেকে। আর আপনি যেটা বলছিলেন যে কালো টাকা সাদা করার সুযোগ, তো এই সুযোগটা তো দীর্ঘদিন ধরে আছে। এই সুযোগটা এই সরকার রাখবে না, এই প্রত্যাশা ছিল মানুষের মধ্যে, কারণ এটা তো বৈষম্যমূলক, তো বৈষম্যের বিরুদ্ধে তো এই সরকার, তাই না? তো তবে এবার একটু রেটটা বাড়িয়েছে সরকার, রেটটা বাড়িয়েছে, কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ বিভিন্ন খাতে রেখে দেওয়া হয়েছে। তো এতে করে খুব বেশি কালো টাকা সাদা হবে এটা কিন্তু আমাদের অভিজ্ঞতা বলে না, তাই না? আমাদের প্রত্যাশা ছিল যে এটা এবার থাকবে না, কিন্তু এটা রইল, আমরা দেখব এর ফলে কি হয়। তো সব মিলিয়ে আমি বলবো যে বাজেটটা পুরনো কাঠামোতেই হয়েছে, এটা অন্যান্য অর্থনীতিবিদও বলছেন। এবং এই কাঠামোতে যে বাজেট হয়েছে সেটার বাস্তবায়ন কতটা হবে আগামী অর্থ বছরে, আমি তো বাস্তবায়নের কথা বললাম যে এমনও হতে পারে যে অর্ধেকটা বাস্তবায়ন নির্বাচিত সরকার করতে হবে, এবং সেক্ষেত্রে নির্বাচিত সরকার এসে কিন্তু এই বাজেটটা রিভিউ করবে আমার ধারণা। এবং তাদের অনুষ্ঠানে সম্ভবত একটু আগে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব উনি কিন্তু বললেন কথাটা, মানে তাদের সঙ্গে যে কথাবার্তা হয়নি এবং তাদেরকে যে রিভিউ করতে হবে, এটা কিন্তু উনি আগের অনুষ্ঠানে বলেছেন, আমি দেখলাম, তাই না? তো এই অবস্থায়
এই বাজেটের বাস্তবায়ন নিয়ে কিন্তু সংশয় শঙ্কা এটা আছে এবং থাকবে। বিনিয়োগ নিয়ে বেশ অনেকদিন যাবত এটা কথা হচ্ছে, বিশেষ করে বেসরকারি খাতে যারা বলছে বিনিয়োগ আসছে না, বিশেষ করে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে। তবে এবারের বাজেট যেটা হলো সেটা আসলে কতটা বিনিয়োগ বান্ধব হলো, ঢাকা চেম্বার কিন্তু বলছে যে বিনিয়োগ বান্ধব হয়নি এবারের বাজেটটা। কি বলবেন এই বিষয়টা? প্রথম কথা হচ্ছে যে সরকার নিজে বিনিয়োগ করে, এটা হচ্ছে এডিপি। এডিপি হচ্ছে সরকারের বিনিয়োগ। তো সরকারের বিনিয়োগ তো সরকার কমিয়ে দিয়েছে, মানে 35,000 কোটি টাকা কমেছে, তাই না? 2,65,000 কোটি টাকা ছিল গত চলতি অর্থ বছরে। আগামী অর্থ বছরে এটা হবে 2,30,000 কোটি টাকা যদি বাস্তবায়ন হয়। আমার ধারণা এটাও বাস্তবায়ন করা যাবে না, কারণ এই ধরনের কর্মসূচি বাস্তবায়নের জন্য যে পরিবেশ লাগে, রাজনৈতিক সামাজিক ইত্যাদি পরিবেশ এবং প্রশাসনিক সহায়তা, উন্নয়ন প্রশাসনের সহায়তা, সেটা এই সরকার পাবে বলে আমার মনে হয় না। আর নির্বাচিত সরকার এলে কী করবে সেটা তো পরের বিষয়, তাই না? এটা হচ্ছে সরকারের বিনিয়োগ। আর আসলে অর্থনীতিতে দরকার হচ্ছে বেসরকারি খাতের বিনিয়োগ, ব্যক্তি খাতের বিনিয়োগ। তো ব্যক্তি খাতের বিনিয়োগ তো নিচের দিকে, বিদেশি বিনিয়োগ হচ্ছে না, দেশি বিনিয়োগও হচ্ছে না, এবং বিনিয়োগে একটা নিম্নগতি চলছেই। অর্থনীতি স্থবির বা স্থবিরতার দিকে যাচ্ছে, এবং এটার কিন্তু প্রতিফলন আছে রাজস্ব আহরণেও। অর্থনীতি যদি ঠিকভাবে না চলে তাহলে তো রাজস্ব আহরিত হবে না, এবং চেষ্টা করলেও হবে না, তাই না? তো এখন আগামী অর্থ বছরে যে প্রজেকশন করা হয়েছে যে 5.25% হবে প্রবৃদ্ধি, আর আবার মূল্যস্ফীতিও কমিয়ে আনা হবে 6.5%। তো এইগুলো অর্জন করা যাবে কি না, এবং রাজস্ব আহরণও এই যে বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 5 লাখ কোটি টাকা এনবিআরের, সরাসরি এনবিআরের, আর সব মিলিয়ে 5 লাখের বেশি, প্রায় 5.5 লাখেরও বেশি। তো এই রাজস্ব আহরণ হবে কি না, না হলে ডেফিসিট ফাইন্যান্সিং অনেক বাড়াতে হবে, বিদেশ থেকে সহায়তা পাওয়া যাবে কি না, না পাওয়া গেলে ব্যাংক খাত থেকে নিতে হবে, এবং ব্যাংক খাত থেকে নিলে সরকারের সুদ বাবদ ব্যয় বেড়ে যাবে। সুদ বাবদ ব্যয় তো সর্বোচ্চ 1,22,000 কোটি টাকা, তাই না? এই সুদ বাবদ ব্যয়টা বেড়ে যেতে পারে যদি দেশের ভেতর থেকে ঋণ নেয় সরকার। তো এই সব কিছু মিলিয়ে একটা অনিশ্চিত অবস্থা কিন্তু বিরাজ করছে। আর একটা হচ্ছে যে সুদের হার যেহেতু বেশি, সুদের হার বেড়ে গেছে প্রায় 14-15%, এই সুদে ঋণ নিয়ে কিন্তু বেসরকারি খাতে ব্যবসা করা কঠিন, এবং ব্যবসার অন্যান্য সমস্যাগুলো কাটেনি। আর বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে এই মুহূর্তে ব্যবসায়ীরা যেটা বলছেন, এবং বিভিন্ন গবেষণা সংস্থাও বলছে, অর্থনীতিবিদরা বলছেন, সেটা হচ্ছে যে রাজনৈতিক পরিবেশ এবং রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না যদি নির্বাচন হয়। নির্বাচিত সরকার এলে আমরা অনেক কিছু পেয়ে যাব, এটা ঠিক না, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীরা কিন্তু একটা সিগন্যাল পাবে, একটা দিক নির্দেশনা পাবে যে আগামী 5 বছরের জন্য আমরা আছি, তোমরা বিনিয়োগ করো, তাই না? আরেকটা হচ্ছে পলিসির যে স্টেবিলিটি, এই স্টেবিলিটিও আসবে যদি একটা নির্বাচিত সরকার আসে। এছাড়া কিন্তু বিনিয়োগ বাড়ার সুযোগ খুব একটা নেই বলে আমার মনে হচ্ছে। শেয়ার বাজার নিয়ে অনেকদিন যাবতই নাজুক অবস্থা। এই যে বাজেট হলো এবং বাজেটে পুঁজিবাজার যারা বিনিয়োগকারী আছে তাদের জন্য কোনো সুখবর পাওয়া যায়নি, তো কি বলবেন এটাকে, এখনো কি কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, শেয়ার বাজারে এটা তো আরেক দুর্ভাগ্যজনক যে এই পরিবর্তনের পরে অনেকে আশা করেছিলেন যে শেয়ার বাজারে একটা উত্থান হবে, কিন্তু অধোগতি হয়েছে, এবং এটা রেকর্ড পরিমাণ অধোগতি হয়েছে। শেয়ার বাজারে মানে বেচা কেনা কমে গেছে, সূচকের অবনতি হয়েছে, এবং শেয়ার বাজার রিফর্মের জন্য সরকার কমিটি গঠন করেছে, সেই কমিটি কাজ করছে, কিন্তু কাজের খুব একটা অগ্রগতি নেই। এবং এই বাজেটে যেসব ঘোষণা এসছে, শেয়ার বাজারে ভালো কোম্পানিকে আনা, লিস্টেড কোম্পানি এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে ট্যাক্সের ব্যবধান কিছুটা বাড়ানো হয়েছে, এটা আরও বাড়ানোর দাবি ছিল, তাই না? তো এতে করে কি সুফল পাওয়া যাবে স্বল্প মেয়াদে, আমার মনে হয় খুব সুফল পাওয়া যাবে না, এবং আসলে একবার মার্কেট পড়ে গেলে এটা তুলতে অনেক সময় লাগে, এবং এটা আগামী 6 মাসের মধ্যে কতখানি কি হবে আমার মনে হয় এটা খুবই অনিশ্চিত। এবং শেয়ার বাজার, আমরা আশা করেছিলাম যে শেয়ার বাজার থেকে বরং বিনিয়োগকারীরা পুঁজি আহরণ করবে, দীর্ঘমেয়াদী পুঁজি, তো সেই দিকে তো আমরা যাচ্ছি না, এবং সেই দিকে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আমরা ব্যাংক নির্ভরই থেকে যাচ্ছি, বিনিয়োগকারী এমনকি সরকারও ব্যাংক নির্ভর থেকে যাচ্ছে। মানুষের মৌলিক যে চাহিদাগুলো, তোমার খাদ্য, স্বাস্থ্য বা শিক্ষা, এই খাতে এবার বরাদ্দ কমেছে এবং সেই জন্য উদ্বেগ প্রকাশ করেছে সিপিডি। তো কি বলবেন, বাজেটে আকার না বাড়ার কারণে কি এমনটা হয়েছে বলে মনে হয়? না, বাজেটের আকার তো আসলে ছোট না, মানে 7,90,000
90,000 কোটি টাকা আমাদের অর্থনীতির কর্মকাণ্ডের দিক থেকে বিচার করলে এটা বেশ বড় বাজেট। অনেকে বলছে যে 7,000 কোটি টাকা কমেছে, কিন্তু আপনি যদি রিভাইজ বাজেট থেকে দেখেন তাহলে কিন্তু বেড়েছে, তাই না? এবং এই বাজেটটা সম্ভবত সংশোধন করতে হবে 6 মাস পরে এবং কমাতে হবে আমার ধারণা, যেটা আমি আগেই বললাম। এবং অর্থ সংস্থানের দিক থেকেই কমাতে হবে, কারণ এত অর্থ সংস্থান সরকার করতে পারবে বলে মনে হয় না। কারণ বিদেশি ঋণেরও প্রতিশ্রুতি এবং ছাড় কিন্তু ভালো না পরিস্থিতি। একটা হাইপ ছিল যে এই সরকার ইউনূস সাহেব আছেন বলে অনেক কিছু হবে, কিন্তু সে অনুযায়ী কিন্তু সাড়া পাওয়া যাচ্ছে না অনেক ক্ষেত্রেই, তাই না? তো প্রতিশ্রুতি ভালো না। আরেকটা হচ্ছে যে রাজস্ব আহরণে অগ্রগতি হবে বলে তেমন মনে হয় না। কিন্তু এই যে স্বাস্থ্য শিক্ষা খাতে কম বরাদ্দ দেওয়ার সঙ্গে এর সম্পর্ক আছে বলে মনে হয় না। এর সঙ্গে দৃষ্টিভঙ্গির একটা সম্পর্ক আছে, এবং এটা পুরনো দৃষ্টিভঙ্গি যে এই খাতে বেশি বরাদ্দ দেওয়ার প্রয়োজন নাই। এই দৃষ্টিভঙ্গিটাই মানে বহাল আছে। আরেকটা জিনিস হলো যে মনে করা হয় যে এই খাতে বরাদ্দ দিয়ে লাভ নাই, কারণ এগুলোর বাস্তবায়ন করা যাবে না। কারণ আমরা অভিজ্ঞতায় দেখেছি যে বাস্তবায়ন হয় না। এখন বাস্তবায়ন কেন হয় না সেটা কিন্তু অনুসন্ধান করতে পারতো এই সরকার। মানে রাজনৈতিক সরকার আসার অপেক্ষায় না থেকে এই সরকার এই কাজগুলো করতে পারত। যেমন বিশেষ করে বলবো যে স্বাস্থ্য খাতে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ আছে। যেমন আমাদের স্বাস্থ্য উপদেষ্টাকে সক্রিয় দেখা যায় না, সামনে দেখা যায় না, হ্যাঁ? এবং জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদেরও স্বাস্থ্য পরিচর্যা, স্বাস্থ্য সেবা এটা কিন্তু নিশ্চিত হয়নি। আমরা জানি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট বন্ধ হয়ে আছে, ওখানে গোলযোগ হয়েছে, তাই না? আমি এখানে একটু বলতে চাই যে জুলাই আন্দোলনকারীদের জন্য একটা বরাদ্দ আছে, আবার একটা প্রজেকশন দেওয়া হয়েছে 2026-27 তাদের ওই যে কর ছাড় ইত্যাদি। তো এই প্রজেকশন মানে পরের অর্থ বছরের প্রজেকশন কেন দেওয়া হলো এটা আমার কাছে বোধগম্য না। তো এই প্রজেকশন দেওয়ার কি প্রয়োজন ছিল? আরেকটা বলবো যে মানে নির্বাচনের ব্যাপারে মানে নির্বাচন কমিশনের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। তো এতে একটা মানুষের মধ্যে আস্থা জাগবে যে নির্বাচনটা হবে, এবং এই অর্থবছরের মধ্যে মানে যে অর্থবছর আসছে সেই অর্থবছরের মধ্যে নির্বাচনটা হবে, এরকম একটা সিগন্যাল আছে বাজেটের মধ্যে। এটা আমি উল্লেখ করতে চাই, কারণ এখানে একটা বরাদ্দ আছে এবং বরাদ্দটা বাড়ানো হয়েছে। যেটা আয়কর সীমা নিয়ে একটু বিস্তারিত জানতে চাই। যে আয়কর সীমার যে শেষ পর্যন্ত বাড়লো না, কিন্তু 26-27 পর্যন্ত যে কথাটা বলা হচ্ছিল তারা তো সে সময় থাকবে না মনে হচ্ছে, থাকবেই না। তো তাহলে আসলে ভবিষ্যৎটা কি দাঁড়ালো এই বিষয়ে? করমুক্ত আয় সীমার কথা বলছেন? করমুক্ত আয় সীমা তো বাড়ানোর দাবি ছিল, বাড়ানো হয়নি। কেন হয়নি সেটা কিন্তু আমাদের অর্থ উপদেষ্টাকে আমি আশা করি যে উনি প্রেস কনফারেন্স করলে সেখানে জিজ্ঞেস করা হবে এবং ওনার কাছ থেকে উত্তর পাওয়া যাবে। এটা বাড়ানো উচিত ছিল, কারণ হচ্ছে আমরা তো একটা মূল্যস্ফীতির মধ্যে আছি। গত 2-3 বছর ধরে কিন্তু একটা উচ্চ মূল্যস্ফীতি দেশে চলছে, এবং এতে মানুষের ক্রয় ক্ষমতা কমছে। বিশেষ করে নিম্ন এবং স্থির আয়ের মানুষের ক্রয় ক্ষমতা তো ক্ষয়ে যাচ্ছে, এবং এদের জীবনযাত্রা মানের অবনতি হচ্ছে, দারিদ্র পরিস্থিতির অবনতি হচ্ছে, চরম দারিদ্র্যের মধ্যে ঢুকে যাচ্ছে বিরাট জনগোষ্ঠী, এইসব খবর আছে, তাই না? তো এবং সরকারের ওএমএস কার্যক্রম অব্যাহত রাখতে হচ্ছে। ওএমএসের কথা কিন্তু বাজেটে আছে, এবং এখানে বরাদ্দ সম্ভবত বাড়ানো হয়েছে। তো এবং অন্যান্য খাদ্য সহায়তা কর্মসূচি, সামাজিক সুরক্ষা কর্মসূচি বিস্তৃত করা হবে, কিছু বাড়ানো হয়েছে। সামাজিক সুরক্ষা কর্মসূচিতে যে ভাতা বাড়ানো হয়েছে এটা কিন্তু খুবই অনুল্লেখযোগ্য, 50 টাকা, 100 টাকা, এটা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারত এই সরকার, এবং এটা হতে পারত গণ অভ্যুত্থান পরবর্তী সরকারের একটা বড় কাজ, একটা ফুটপ্রিন্টের কথা বলছিলেন অর্থ উপদেষ্টা, যে একটা ফুটপ্রিন্ট রেখে যাবেন, কিন্তু আমি এই বাজেটে সেরকম কোনো ফুটপ্রিন্ট দেখছি না। হ্যাঁ, বিনিয়োগের নিম্নগতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে দেশে, কিন্তু বিনিয়োগের ব্যাপারেও কিন্তু কোনো সিগন্যাল নাই যে ব্যক্তিখাতে বিনিয়োগটা কিভাবে বাড়বে। ব্যক্তিখাতে বিনিয়োগ না বাড়লে তো কর্মসংস্থান বাড়বে না। আমাদের দেশে প্রতি বছর 22 থেকে 24 লাখ লোক শ্রম বাজারে নতুন করে প্রবেশ করে। তো তাদের কত শতাংশ বিদেশ যেতে পারে? বিদেশ যাওয়ার হার বাড়ছে, আবার বিদেশ থেকে চলে আসার হারও কিন্তু বাড়ছে, দুটোই বর্ধমান। তো এই অবস্থায় এই যে নতুন এই কর্মপ্রার্থীদের কাজের সুযোগ করা, এটা তো বেসরকারি খাতেই করতে হবে। এবং আমাদের স্মরণ করা উচিত যে এই যে গণ অভ্যুত্থান হয়ে গেল দেশে, এটা কিন্তু কর্মসংস্থানকে ঘিরেই হয়েছে। যদিও সরকারি খাতে কর্মসংস্থান,
কিন্তু সাধারণভাবে তরুণদের, সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের যাদের অত প্রশিক্ষণ নাই, টেকনিক্যাল নোহাও নাই, তাদের কর্মসংস্থান খুবই জরুরি। এবং তাদের জন্য যেন তেন কর্মসংস্থান হলে হবে না, যে বাইক চালাও, তাই না, বা আত্মকর্মসংস্থান করো, গরু লালন পালন করো, তো এগুলোতে তো হবে না। তাদের ডিসেন্ট কর্মসংস্থান লাগবে, এবং কর্মসংস্থান ছাড়া কিন্তু দারিদ্র্য বিমোচনের সুযোগ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে বাজেট Thank নিয়ে you. আলোচনায় যুক্ত হওয়ার জন্য, এবং অনেক কিছু বিষয় আলোচনা হলো, মূল্যস্ফীতি এবং যে এই সরকারের যে বাজেট, অন্তর্বর্তী সরকার, সেই বাজেট নিয়ে আলোচনা করার জন্য আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ।